বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ সাহেবের মৃত্যুর পরবর্তী সময় তার জানাজাকে কেন্দ্র করিয়া ফ্যাসিস্ট তারেক সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আর যা কিছু করেছে, এ থেকে যদি বিএনপির মধ্যে থাকা বীর মুক্তিযোদ্ধারা শিক্ষা গ্রহণ না করে থাকেন এবং এখন পর্যন্ত যদি ফ্যাসিস্ট তারেকের হইয়া আপনারা যদি তার নির্দেশ মাফিক এবং এই সরকারের মাফিক ভাবে যদি এইভাবে চলতে থাকেন, তাহলে ইতিহাস কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারাও কিন্তু একটা সময় মরবেন, কেউ কিন্তু এই দুনিয়ায় চির অমর হইয়া থাকবেন না। সুতরাং আপনাদের সাথেও এর থেকে ভয়াবহ করুণ পরিণতি ঘটতে পারে বা ঘটে যাবে বলে এই নিশ্চয়তা ধরে রেখে সিদ্ধান্ত একান্ত আপনার। মনে রাখবেন, খালেদা জিয়া তারেক রহমানের মধ্যে পার্থক্য কিন্তু আকাশ পাতাল, সেটা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। দেশের জনগণ এই তোফায়েল আহমেদ সাহেবের জানাজাকে কেন্দ্র করে ফ্যাসিস্ট তারেক যা কিছু করছে, এখন আর দেশের জনগণ বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল কিংবা ৭১ মহান মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে তারা আর মানবে না, বা এই কথাকে তারা প্রত্যাখ্যান করবে, এই দাবিকে তারা প্রত্যাখ্যান করতেছে। দেশের সুশীল সমাজ থেকে শুরু করে যাদের ভিতরে ন্যূনতম কমন সেন্স আছে, বুদ্ধি আছে, তারাই কিন্তু আপনাদেরকে এখন ওই স্বাধীনতা বিরোধী নিকৃষ্টতম দল জামাতের এপিট আর ওপিট, মুদ্রার এপিট ওপিট সমানে বিএনপিকে তারা বলে এখন ধরে নিতেছে সাধারণ জনগণ। তাই বিএনপির মধ্যে চক্কা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল সহ যে সকল বীর মুক্তিযোদ্ধাগণেরা আছেন বা মুক্তিযোদ্ধা দাবি করতেছেন, তাদের পরিণতি আগামীতে কিন্তু ভয়াবহ ভাবে হবে, এইটা চিরন্তন সত্য। জাতীয় সংসদে তারেকের নেতৃত্বে এবং আর একজন কথিত মুক্তিযোদ্ধা দাবি করা এই স্পিকার হাফিজের নেতৃত্বে সভাপতিত্বে কুখ্যাত রাজাকার, মানবতা বিরোধী অপরাধে দায় যারা দণ্ডিত হয়, সেই সকল রাজাকারদের নিয়ে শোক প্রস্তাব গৃহীত হয়। অথচ বাংলাদেশের এই ৬৯-এর অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশের অন্যতম সূর্য সন্তান তোফায়েল আহমেদ সাহেবদের জানাজা হয় না সংসদে। অগ্নিকন্যা খ্যাত সেই মতিয়া চৌধুরী জানাজাকে নিয়ে ডেভিল ইনুজ যে নোংরা রাজনীতি করেছিল, তদ্রুপ ভাবে সেই একইভাবে নোংরা রাজনীতি ফ্যাসিস্ট তারেক করতেছে। আর এর পক্ষ নিয়ে যে সকল মুক্তিযোদ্ধারা সাপোর্ট গাইতেছেন, ভাইবেন না কিন্তু আপনাদের সাথে এমন ঘটনা ঘটবে না, এর সাথে ভয়াবহ করুণ ঘটনাও ঘটতে পারে আগামীতে। কারণ দেশের মানুষ কিন্তু এই ইতিহাস ভুলে যাইতেছে না, চোখে দেখা ইতিহাস ভুলতে পারতেছে না। পাকিস্তানিদের আতঙ্ক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের সাথে বিএনপি এই সরকার যা কিছু করছে, এখন দেশের জনগণ অন্তত পক্ষে এইটা তারা এতদিন ধারণ করছে যে স্বাধীনতা বিরোধীদের সব সময় ছাতা হয়ে ছায়া দিত বা গাছ হয়ে ছায়া দিত এই বিএনপি। কিন্তু এই বিএনপিও যে স্বাধীনতা বিরোধী একটা দল, এই বিএনপি যে জন্মলগ্ন থেকেই স্বাধীনতা বিরোধীদের উপর ভর করে তৈরি হয়েছে, ক্যান্টনমেন্টে সেনা ক্যান্টনমেন্টে পাহারার মাধ্যমে ওই যে মুসলিম লীগ জামাতিদের নিয়ে তৈরি গঠিত হওয়া এই দলটা এখন যে স্বাধীনতা বিরোধীদের শুধুই পাহারাদার না, তারা স্বাধীনতা বিরোধী একটা দলে পরিণত হয়েছে বা দল। এইটা এখন দেশের জনগণ এই সত্যটা কিন্তু চাই না গেছে। সুতরাং এই দলে থাকা বীর মুক্তিযোদ্ধারা মৃত্যুর পরবর্তী সময় করুণ পরিণতির মধ্যে পড়তে না চাইলে, একেবারে ন্যাক্কারজনকভাবে অপমানিত হতে না চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করুন। আওয়ামী লীগকে যদি রাজনীতির মাঠে থাকে, তাহলে এই যে করিডোর সেন্ট মার্টিন, বঙ্গবন্ধু কন্যা বারবার বলছিলেন যে সেন্ট মার্টিন আমরা একজনরা নিতে চাই, আমরা দিতে চাই না। এখন যত সিনিয়র সাংবাদিক আছে বাংলাদেশে, সবাই অকপটে স্বীকার করছে শেখ হাসিনা ওয়াজ রাইট, উই আর রং। আপনি এম এ আজিজ বলেন, মাহবুব কামাল বলেন, মাসুদ কামাল বলেন, আনিস আলমগীর বলে, এভরিবডি এক বাক্যে তারা বলবে যে শেখ হাসিনা ওয়াজ রাইট, আমরা ভুল করেছি। ওনার এই এখন যদি আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ না করা হয়, তাহলে এই করিডোরের ব্যাপারে আওয়ামী লীগ আন্দোলন শুরু করত, সেন্ট মার্টিনের ব্যাপারে আন্দোলন শুরু করত, গোপন চুক্তির ব্যাপারে আন্দোলন শুরু করত। তারপরে এই যে এখন যে একটা ডিপসির ব্যাপারে যে কাজগুলি চলছে, যে নতুন করে টেন্ডার আহ্বান করা হচ্ছে, সেটা শিথিল, সবকিছু শিথিল করে এইগুলি কোনো কিছুই করতে পারবে না যদি আওয়ামী লীগ মাঠে থাকে। সুতরাং একটাই পন্থা যে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখতে হবে, সেটা নির্বাহী আদেশে হোক আর যেভাবেই হোক। সংসদীয় তারা একটা আদেশ দিয়েছিল, সেটা কন্টিনিউশন কেন করলো? আপনি যদি তখনকার মির্জা ফখরুলের বক্তব্য শুনেন যে
আমরা কোনো দল নিষিদ্ধ চাই না। ইভেন যখন নির্বাচনী পরিচালনা করছিলেন তখন রমেশচন্দ্র সেনের বাড়িতে দৌড়েছিলেন ভোটের জন্য। অথচ তোফায়েল আহমেদ মারা গেছে, তার বাড়িতে যেতে পারেননি। তোফায়েল আহমেদ সাহেবের বাড়িতে উনি থেকেছেন, খেয়েছেন। ভোলাতে যখন গিয়েছেন উনি অ্যাজ এ গেস্ট হিসাবে তোফায়েল আহমেদের বাড়িতে থেকেছেন, কিন্তু এই শ্রদ্ধাবোধ এইটা দেখাতে কখনোই সময় করেননি। আওয়ামী লীগ কোনো অবস্থাতেই প্রতিহিংসার রাজনীতি করে না। আপনি যদি দেখেন আওয়ামী লীগ যখন বিএনপি জিয়াউর রহমান সাহেব মারা যান 81 সালে 31শে মে, এই সময় থেকে তখন বিএনপি ক্ষমতায় ছিল, 7টার প্রেসিডেন্ট হয়, এএনএম হুদা ভাইস প্রেসিডেন্ট হয়। ওনারা জিয়াউর রহমান সাহেবের ছেলেরা বাবাকে হারায়, যার জন্য 1 টাকায় বাড়ি দেয়, গাড়ি দেয়, কোকো 1 কোকো 2 থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা 96তে ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু যেহেতু 32 নম্বর বাড়ি ইজ এ ট্রাস্ট এবং সেটা জনগণের সম্পত্তি হিসাবে দেওয়া হয়, শেখ হাসিনা বা শেখ রেহানার কোনো সম্পদ ছিল না। শেখ রেহানাকে একটা বাড়ি দেওয়া হয় ধানমন্ডি 6 নম্বর রোডে। এই বাড়িটা 2001 থেকে 2006 পর্যন্ত, যখন 3 অথবা 4 সালে এই বাড়িটা থেকে উচ্ছেদ করা হয় শেখ রেহানাকে, এবং সেখানে বর্তমানে যে ধানমন্ডি থানা সেটা সেই বাড়িতে, এবং স্বয়ং বেগম জিয়া এটা উদ্বোধন করতে যান। এইটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আপনি দেখেন যখন কোকো মারা যায় এবং তারেক রহমান যেদিন বিয়ে করে, বঙ্গবন্ধু কন্যা কিন্তু তার বিয়েতে অ্যাটেন্ড করেছে। 1 নাম্বার, কোকো যখন মারা যায় এত প্রতিকূল তার অবস্থার ভিতরে উনি ছুটে গিয়েছিলেন একজন মা হিসাবে, একজন অভিভাবক হিসাবে, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে মারা গেছে, ছুটে গেছে, সেখানে অপদস্থ হয়ে ফেরত আসতে হয়েছে। তাহলে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি, অথচ বলা হয় যে বিএনপি কে আওয়ামী লীগ কখনো কোনো অবস্থায় প্রতিহিংসা, এটা বিএনপি করেছে। সুতরাং এই যে দেশকে বিক্রি করা, ধরেন এইগুলি যদি আওয়ামী লীগ মাঠে থাকতো তাহলে এই কোনো কিছুই করতে পারে না। এই যে দেশ বিক্রি চুক্তি, গোলামি চুক্তি বলেন, সেন্ট মার্টিন বলেন, করিডোর বলেন, কোনো কিছু সম্ভব হতো না যদি আওয়ামী লীগ মাঠে থাকে। কারণ তখন আওয়ামী লীগ জনগণকে নিয়ে মাঠে নামতো। তাহলে আওয়ামী লীগকে বাইরে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে। তাহলে বাংলাদেশকে ওই যে নিক্সনের যে কথা ছিল যে তলাবিহীন একটা ঝুড়ি, সেটাতে পরিণত করতে পারবে। সুতরাং সেজন্যই আওয়ামী লীগকে আজ এই অবস্থায় রাখা হয়েছে। আপনি দেখেন সাদেক হোসেন খোকা যখন মারা যান তখন তার জানাজা কিন্তু এই সংসদ ভবনে হয়েছে। সেখানে তোফায়েল আহমেদ সাহেব ছিলেন, ব্যারিস্টার মওদুদ ছিলেন, তোফায়েল আহমেদ সহ বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন। আওয়ামী লীগ কখনো প্রতিহিংসা, ইভেন আপনাকে আরো একটা উদাহরণ দেই, বঙ্গবন্ধু সবুর খানের পজিশন অনুযায়ী সবুর খানকে জেলে দিয়েছিলেন এবং শাহ আজিজকে, কিন্তু উনি এনশিওর করেছিলেন যে তাদের কোনো অসম্মান অশ্রদ্ধা না হয়। দেখেন এই সবুর খানের কবর কিন্তু সংসদ ভবন এরিয়ায়। আওয়ামী লীগ কোনোদিন বলেছে যে এই কবরকে তুলে ফেলো? প্রশ্ন তুলেছে যে জিয়াউর রহমানের কবর ওখানে আছে, ওখানে জিয়াউর রহমানের লাশ নেই, এই প্রশ্ন করেছে, কিন্তু কখনো বলে নাই যে এই কবর তুলে ফেলে দিতে হবে। এই কথা কিন্তু আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আরো একটা জিনিস দেখেন, 3 নেতার মাজার যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দোয়েল চত্বরের পাশে, আওয়ামী লীগ ওখানে এখানে এগুলো আঘাত করেছে। তারা কিন্তু প্রথমে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, বঙ্গবন্ধুর কবর সেইটাও ভেঙে দিতে চেয়েছে, মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দিয়েছে। এই প্রতিহিংসার রাজনীতি বিএনপি জামাত করে, আওয়ামী লীগ কখনোই করেনি। এখন আপনি যদি সার্বিক অবস্থা বিবেচনা করেন যে আওয়ামী লীগকে মাঠে রাখলে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো কথা হবে না। এর বাইরে ধরেন এই মির্জা ফখরুলকে বঙ্গবন্ধু কন্যা টাকা দিয়েছিলেন 50 লাখ টাকা ওনার ট্রিটমেন্টের জন্য। তোফায়েল আহমেদ যখনই উনি ভোলা যেতেন বলতেন ওনার লোকজনকে কল করে যে আমার গেস্ট যাচ্ছে, যদি আওয়ামী লীগের সেক্রেটারি যে গেলে যেরকম সমাদর করতা সেই রকম সমাদর করবা। ওখানে ডিসি এসপি সবাইকে বলে দিতেন যে না, উনি সম্মানী ব্যক্তি, ওনার জন্য কোনো অসম্মান নয়। এই শ্রদ্ধাটুক, এই ভালোবাসাটুকু আওয়ামী লীগ দেখিয়েছে। বঙ্গবন্ধু কোনোদিন সবুর খানকে সবুর ভাই ছাড়া সম্বোধন করেন নাই। সবুর খান যখন জেলে তখন একটা চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধুকে, যে দেশের
স্বপ্ন তুমি দেখেছিলে, সেই দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের প্রধানমন্ত্রী তুমি, আর সেই দেশের কারাবাসে আমাকে যদি কাটাতে হয়, তাহলে তুমি কি স্বপ্ন দেখলা? তখন বঙ্গবন্ধু তোফায়েল আহমেদকে ডেকে বললেন যে এইটা পড়ো। বঙ্গবন্ধু তোফায়েল আহমেদ জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি করতে চান? আমি ওনাকে মুক্তি দিতে চাই, এবং ওনার যত খাবার 32 নম্বর থেকে রান্না করে ওনার জন্য পাঠানো হতে পারে। এই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি। এটা আওয়ামী লীগের রাজনীতি, এটা বিএনপির রাজনীতি না। আপনি যদি দেখেন বারবার বাংলাদেশের মতো জায়গায় বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য 21শে আগস্টের মতো ঘটনা ঘটেছে। কোটালীপাড়ায় কয়েক টনের বোমা পুঁতে রাখা হয়েছিল ওনাকে হত্যা করার জন্য। ঢাকায় হাসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। খুলনায় মঞ্জুরুল ইমাম জেলা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের সভাপতি তাকে হত্যা, মমতাজউদ্দিনকে হত্যা করা হয়েছে, আইভি রহমানকে হত্যা হয়েছে, শাহ এস এম কিবরিয়াকে হত্যা করে। শাহ এস এম কিবরিয়াকে যখন হত্যা করা হয়, ওনাকে প্রিসাইজ ভাবে, ওনার ভাইয়ের ছেলেও মারা গেছে, এবং যখন হসপিটালে কোনো ডাক্তার ছিল না, হসপিটালে কোনো, এবং একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়, সেই অ্যাম্বুলেন্সে কোনো তেল ছিল না, যার জন্য তেলটা শেষ হয়ে যায়, ওই ওনার গাড়ি আসতে পারে না, উনি রক্তক্ষরণে মারা যান। এই ছিল বিএনপির রাজনীতি। 10 ট্রাক অস্ত্র আসে, 21 আপনার হাওয়া ভবন থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় বিভিন্নভাবে। এটা তো প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছে, জনগণকে পাশে রেখে জনগণের অধিকার, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এটা ছিল আওয়ামী লীগ। আপনার আর একটা কথা বলি তোফায়েল আহমেদ সম্পর্কে, যেহেতু আপনার মনে থাকার কথা, বাংলাদেশে 96 সালে উনি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তখন চিনির দাম একটু বেড়ে যায়। তখন ওনাকে বলা হয়েছিল যে আপনি তো চিনি দাম কমাতে পারেন আমদানি। তো ওনার উত্তর ছিল যে দেখেন, আজকে যদি আমি ব্রাজিল থেকে চিনি আমদানি করি, আমি হয়তো সস্তায় দিতে পারবো, কিন্তু যে আমার যে কৃষক এই আখ চাষ করে বা এইটার সঙ্গে যে সাপ্লাই চেইন জড়িত, এরা যে পথে বসে যাবে, তখন আপনি কি করবেন? উনি চিন্তা করেছেন আমার দেশের শিল্প বাঁচাতে হবে, আমার দেশের মানুষকে বাঁচাতে হবে। আপনাকে আরো একটা উদাহরণটা নিই এই সঙ্গে। বেগম মতিয়া চৌধুরী, অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, 62-র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে জিএস, যার নামে একটা ছাত্র সংগঠন চলতো। মতিয়া চৌধুরী 96 সালে কৃষিমন্ত্রী ছিলেন। তখন বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু কন্যা খাদ্য মানে চাল দিতেন, ডাল দিতেন, এগুলো দিতেন যারা নিঃস্ব, যারা খেতে পায় না তাদেরকে। তো এইটা যশোরে এরকম চাল দিচ্ছিল, ওখানে কম দেওয়া হচ্ছিল যেটা দেওয়ার কথা। উনি কয়েক ঘন্টা বোরকা পরে লাইনে দাঁড়িয়েছিলেন। দাঁড়ানোর পরে যখন আসলেন, ওনার নাম মানে উনি সামনে আসলেন, তখন ওনাকে চাল বললো যে এটা তো কম দেওয়া হচ্ছে, আমি সরকার যেটা নির্ধারিত করছে তুমি কে ঠেলা দিয়ে ফেলে দিছে। তখন ফেলে দিছে, তখন উনি উঠে ওনার ঘোমটা খুলছেন, বলছে আমি কে দেখতে চাও? তারপরে এইটা ছিল আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে, জনগণকে নিয়ে রাজনীতি করে, জনগণের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে। আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে একমাত্র বঙ্গবন্ধু কন্যাই পেরেছিলেন যে ইন্ডিয়াকে এবং মায়ানমারকে কোর্টে নিয়ে যেতে, যার মধ্যে সমুদ্র বিজয় হয়েছে। কারণ সমুদ্রের এই যে তলদেশে পৃথিবীর 40% ন্যাচারাল রিসোর্সে, কেন রাশিয়ার চোখ বে অফ বেঙ্গলে, কেন ইন্ডিয়ার চোখ বে অফ বেঙ্গলে, কেন অন্য দেশের চোখ বে অফ বেঙ্গলে? কারণ ন্যাচারাল রিসোর্স। এইটা অনলি ওয়ে তারা বিক্রি করে দিতে পারবে, দেশকে ধ্বংস করে দিতে পারবে। একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে যদি রাজনীতির বাইরে রাখা যায়, এবং সেইটাই করছে। যেটা কিছুদিন পরে দেখবেন বাংলাদেশ আফ্রিকার একটা এমন দেশ হচ্ছে যেখানে মানুষ খাদ্য অভাবে মারা যাচ্ছে। সেই দিন আর বেশি না, দেরি না। ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন জিয়াকরিম ভাই। আমি এখন চলে যাবো সুজাত মনসুর ভাইয়ের কাছে। সুজাত মনসুর ভাই, আপনি জানেন যে অনেকে মনে করেন যে ডিপ স্টেটের চক্রান্তে
জামাতকে ক্ষমতায় বসানোর কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে বিএনপিকে ক্ষমতায় বসানো হয় সান্ধ্যকালীন ভোটে। তবে আমেরিকার সব শর্তে রাজি হওয়ার শর্তে বিএনপিকে বসানো হয় এবং সেটি প্রতীয়মান হয় আমেরিকান নাগরিক এবং বিগত সরকারের উপদেষ্টাকে বর্তমান ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার এবং পররাষ্ট্রমন্ত্রী করাতে, এবং আমেরিকার সাথে গোলামের চুক্তি কন্টিনিউ করা সহ দেশের সমস্ত পোর্ট আমেরিকার সামরিক বাহিনী ব্যবহার করতে দেওয়া হয়। এমন অবস্থা এমন দাঁড়িয়েছে যে একটি মহিষ যার নাম ডোনাল্ড ট্রাম্প, তাকে বাঁচানো এবং তার নাম ভুল লেখাতে চিড়িয়াখানার কিউরেটর চাকরি সাসপেন্ড করে দেওয়া ইত্যাদি দেখে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তো দূরের কথা, আমেরিকার সাথে সংশ্লিষ্ট বা নামে মিলে যায় এরকম একটা মহিষকে পর্যন্ত বিএনপি সরকার এমন প্রেফারেন্স দিচ্ছে যেটা আনপ্রেসিডেন্টেড, আগে কখনো দেখা যায়নি। এমত অবস্থায় আপনি বিএনপি সরকার কি একটি পুতুল সরকার, যে বিএনপি সরকারকে আমেরিকা ডিপ স্টেট বসিয়ে রেখেছে তাদের স্বার্থ হাসিল করার জন্য? আপনি কি মনে করেন? ধন্যবাদ মুল্লা ভাই। হ্যাঁ, এবং জিয়া ভাই এত চমৎকার আলোচনা করেছেন। বিএনপি সরকার কোনদিন কি কোন সময়ে কি আমাদেরকে যেটা নিতে জনগণের সরকার ছিল, দেশপ্রেমিক সরকার ছিল নাকি? জিয়াউর রহমানকে কারা বসিয়েছিল? আমেরিকা। প্রথমত আপনার রাজনীতি যদি দেখেন, যদিও বঙ্গবন্ধুকে একসময় বামপন্থীরা বলতো সিআইএ এর এজেন্ট, সয়দবা সিআইএ এর ফর্মুলা হয়েছে বলতো ওরা বামপন্থীরা, বঙ্গবন্ধু কি কোনোদিন আমেরিকার তাবেদার ছিলেন না। হ্যাঁ, সোহরাওয়ার্দী সাহেব উনি আমেরিকান গণতন্ত্রে, ওই পশ্চিমা গণতন্ত্রে উনি বিশ্বাস করতেন। বঙ্গবন্ধু যেহেতু সোহরাওয়ার্দী সাহেবদের খুব সম্মান করতেন এবং উনি কোন দ্বিমত হলেও কিন্তু বঙ্গবন্ধু প্রতিবাদ করতেন না। একবারই জীবনে প্রতিবাদ করেছিলেন ক্যালকাটায় একটা বিষয়, আপনি ওনার আসনাদাত্ত দেখবেন আপনি। সোহরাওয়ার্দী ওনাকে স্নেহ করতেন। আপনার একটা বিষয় খেয়াল করবেন, আমি একটু ইতিহাসে যেতে চাচ্ছি আপনি যে প্রশ্নটা আসার জন্য, যে আওয়ামী লীগের ক্যারেক্টার, বিএনপির ক্যারেক্টার, শেখ হাসিনার ক্যারেক্টার, বঙ্গবন্ধুর যে রাজনীতি। সোহরাওয়ার্দী কিন্তু বাঙালি ছিলেন না, উনি বাঙালি জাতীয়তাবাদীও ছিলেন না। উনি চেয়েছিলেন একটি পশ্চিমা আধুনিক পাকিস্তান, সেকুলার পাকিস্তান। সেই জন্য বঙ্গবন্ধু 6 দফা কিন্তু আগে করেননি। বঙ্গবন্ধু 64-তে সোহরাওয়ার্দী সাহেব মারা যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ বিলুপ্ত করে, অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়ে সোহরাওয়ার্দী সাহেব এনডিএফ করেছিলেন। সোহরাওয়ার্দী সাহেব মারা যাওয়ার পরেই বঙ্গবন্ধু কিন্তু ওই এনডিএফ এর বিশ্বাস, যুক্তফ্রন্টের ব্যাপারে ওনার সেই কথা কিন্তু অনেক সময় উনি বাধ্য হয়েছেন, ওই যে নেতাদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে উনি মানতেন। এটা কৌশলী ছিলেন, উনি বিভেদে যেতে চাননি। উনি কিন্তু 64-র 25শে জানুয়ারি আবার আওয়ামী লীগ এনডিএফ থেকে বের হয়ে এসে আওয়ামী লীগ রিভাইভ করেন। কোন সময়? সোহরাওয়ার্দী মারা যাওয়ার পরে। উনি সাধারণ সম্পাদক, তর্কবাগী ভারপ্রাপ্ত সভাপতি, তাজউদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক, এরপরে বঙ্গবন্ধু সভাপতি হলেন, তাজউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক। বিষয়টা এই জায়গায় বলতে চাচ্ছি, মাওসুদকে যেমন চৌহানলাই ছিল, বঙ্গবন্ধুকে তাজউদ্দিনকে সেইভাবে নিয়ে আসলেন। একজন এমন মানুষ প্রয়োজন যা বলা হবে সে উনি তাই পালন করেন। এরপরে দেখুন উনি আস্তে আস্তে উনি 6 দফা দিলেন, বাঙালি জাতীয়তা, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জয় বাংলা, এর আগে বলেননি। আচ্ছা, আসলে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু আমেরিকা তো আমাদের পক্ষে ছিল না, এবং কি 7ম নভেম্বর তো পাঠিয়েছিল। মুক্তিযুদ্ধের পরাজয়ের সাথে মেনে নিতে পারেনি, এরপরে চেষ্টা করেছে। তারপরে আরো দেখেন, বিশ্ব আর 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। কোন জায়গায়? জোট নিরপেক্ষ সম্মেলনে জোট নিরপেক্ষটা করা হয়েছিল, যদিও বলা হয় নিরপেক্ষ, কিন্তু নিরপেক্ষ ছিল এটা কিন্তু সোভিয়েত দ্বারা পড়ে সমাজতান্ত্রিক বিশ্বের লোকজনই থাকতো আমেরিকার বিপরীতে।
এরপরে বঙ্গবন্ধুকে বলে নাই যে কিউবাতে এই কিউবার সাথে সম্পর্ক রাখা যাবে না, এই করা যাবে না, যাবে না। PL-480 তো নাকি ছিল এই জাহাজ ফিরে নেওয়া হয়, কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে নাই, ইত্তেফাক কিনে নাই। ওই সময় একটা রিপোর্ট বের হয়েছিল সিআই এর 5 এজেন্টের নামের মধ্যে ইত্তেফাকের মঞ্জুর নামও ছিল, হলিডে পত্রিকার এনায়েতুল্লাহ খান ছিল। আচ্ছা, ইত্তেফাকে বাসন্তীর গল্প ছাপে নাই। সুতরাং আমেরিকা কোনো সময় তো আওয়ামী লীগের পক্ষে ছিল না। তারপরে বঙ্গবন্ধুকে হত্যা আমেরিকা জড়িত, এটা পরিষ্কার হয়ে গেছে, এটা তো তাদের রিপোর্টে পাওয়া এসেছে। কেন মেরেছে বঙ্গবন্ধুকে? বঙ্গবন্ধু যখন একটি স্বনির্ভর বাংলাদেশ করতে চেয়েছেন, অর্থনীতি মুক্তি লোকে যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন, এই সময় আমেরিকা মনে করলেন না আর বাঁচানো যাবে না, মেরে ফেললো। কারে বসাইলো? তাদেরই এজেন্ট, যে মুক্তিযুদ্ধের সময় যার চরিত্র আমরা দেখেছি, সেই মুস্তাকের কিন্তু আসল ইয়ে ছিল জিয়াউর রহমান, পাকিস্তানের দ্বারা প্রভাবিত। এইবারও দেখেন, আপনি আসেন, বঙ্গবন্ধু করা যতদিন ছিলেন বাংলাদেশের সাথে বিক্রি করে দেননি। ডিপ স্টেট বঙ্গবন্ধু কন্যাকে তো রাখতে পারে না। ডিপ স্টেটের মূল এজেন্ডা ছিল, মূল লোক ছিল ইউনুস। ওদের টার্গেট ইউনুস কিন্তু জামাতকে প্যাট্রোনাইজ করেছে। প্রথমে 111-এ দেখবেন, ওই সময় কিন্তু আমেরিকা চেষ্টা করেছে। 111-এ জামাতের কেউ কিন্তু গ্রেপ্তার হয় নাই, খেয়াল করে দেখবেন, বহাল তবিয়তে ছিল। জামাত কোনো সময় বিপদে পড়ে না। অর্থাৎ যখনই কোনো সামরিক সরকার আসে, অথবা সামরিক বাহিনী সমর্থিত সরকার আসে, দেখবেন সামরিক বাহিনী কিনে, এইবারও কিনেছে কারা? ডিস্টেন্স কিনে নেই। বঙ্গবন্ধু কন্যার অপরাধটা কি? একটি মাত্র অপরাধ, উনি বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করবেন। উনার সাংবাদিক সম্মেলনে উনি বলতেন, কি বলতেন? আমেরিকা যার বন্ধু নয় তার কি আর কোন বন্ধু থাকতে পারে না। উনি চায়নাকে হাতে নিয়েছেন, রাশিয়ার সাথে যুক্ত। রাশিয়াতে কোনো মনস্তাত্ত্বিক বিষয়, মোল্লা ভাই আপনি যদি, আপনাকে চাইলেই তো আমি এখন এন্টি আওয়ামী বানাইতে পারবো না। আপনি মনস্তাত্ত্বিক ভাবে রেডি, আপনি তো রাজনীতি ছেড়ে দিবেন সবকিছু। কিন্তু একইভাবে দেখবেন, আওয়ামী লীগ চাইলেই সোভিয়েত ইউনিয়নকে ছাড়তে পারবে না। ওই যে মুক্তিযুদ্ধের বিষয়টা মাথায় আছে। আর বিএনপি চাইলেই সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের সাথে হৃদ্যতা গড়ে তুলতে পারবে না, নাটক করতে পারে, ড্রামা করতে পারে। সে মনস্তাত্ত্বিক ভাবে পাকিস্তানপন্থী, মনস্তাত্ত্বিক ভাবে আমেরিকাপন্থী, জামাতপন্থী, মুক্তিযুদ্ধের বিরোধী। এই জায়গায় জামাতকে নিয়ে যেন আমেরিকা দেখে জামাতকে বসানো যাবে না ক্ষমতায়, তার টার্গেট ছিল। এবং সেটা বা এইখানে হাইকমিশন, নিজে হাইকমিশন থেকে বলা হয়েছে এটা। তখন তারা তাদের ওই তারেকের সাথে, তারেকের কথা আছে না, সে কিন্তু তার মাকে দেখতে আসতে পারে না এই প্রথম, যে আমের সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আমেরিকার সাথে ইউনুসের মাধ্যমে তারা ওই খলিলকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা, ভারতকে ম্যানেজ করেছে খলিলকে দিয়ে। মনে আছে খলিল ভারতে গিয়েছিল ইউনুসের সময়, এবং সে তো আমেরিকার স্বীকৃত এজেন্ট, আসছে সে আমেরিকার স্বার্থ রক্ষার জন্য। খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করার কারণটা তো এই জায়গায়, কারণ খলিল সব ম্যানেজ করে দিয়েছে। এই যে এখন যে দেশটাকে আমেরিকার অলিখিত অঙ্গরাজ্য করে ফেললো, এবং এটা তো এই যে আজকে আপনি মহিষের বক্তব্য আনলেন, এখানে মহিষ ছাগলও যদি হয় দেখবেন আমেরিকাও নাকুশ হয়, সেটা কিছু ওরা করবে না। বঙ্গবন্ধু কোনো সে তোয়াক্কা করেননি, যার কারণে তাকে সেনাবাহিনী যখন কিনে ফেলে, আজকে দেখবেন তুফাইল জানা যায় সেনাবাহিনী গিয়েছে, কিন্তু শপথ ভঙ্গ করেছে ওয়াকার, কিন্তু তারপরে বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু সে রক্ষা করেনি, আওয়ামী লীগ সরকারকে রক্ষা করেনি, কারণ ওই আমেরিকান ডিপ স্টেট। এই জায়গায় আজকে ভয়টা তো এই জায়গায়, আওয়ামী লীগ তো ফিরতে দিতে পারে না, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যাকে দিলে তো আমেরিকার ডিপ স্টেট থাকবে না। এই যে ইউনুসের বিরুদ্ধে এত কিছু বলা হচ্ছে, বিএনপি তো তার তো গ্রেপ্তার করে নাই, করবো না, কারণ ইউনুসের সাথে চুক্তি হয়েছে। তো এই মানে কোন দেশের রাষ্ট্র সরকার প্রধান
গিয়ে একটি রাজনৈতিক দলের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করে আবার সাংবাদিক সম্মেলনে আমরা দেখেছি প্রধান সরকার প্রধান দ্বিপাক্ষিক আলোচনা সেইটা সাংবাদিক সম্মেলনে প্রকাশ করে। লন্ডনে সেটা করে নাই। ইউনূস কেন গিয়েছিল লন্ডনে? এবং তারেকের সাথে যে কথা দিয়েছে ফেব্রুয়ারিতে সে নির্বাচন করবি, নির্বাচন কিন্তু করেছে। এবং এই কথাও ছিল চুক্তি বাস্তবায়ন করবে আমেরিকার সাথে, বিক্রি করবে দেশটাকে। যার কারণে দেখবেন সালাউদ্দিন বলে না, নির্বাচন যাতে না পিছিয়ে আমরা কিছুই না করিনি, সবকিছু হা করেছি। সুতরাং এইটা তো পরিষ্কার, ডিপ স্টেট বা আমেরিকা বলেন আওয়ামী লীগকেও চাইবে না, বঙ্গবন্ধু কন্যাকেও চাইবে না, আমাদেরকেই আমাদের সে পথটা করে নিতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সৈয়দ মনসুর ভাই। আমি ফিরে আসবো জিয়া করিম ভাইয়ের কাছে। জিয়া করিম ভাই, আপনারা জানেন যে 21শে আগস্ট 2004 সালের 21শে আগস্টে গ্রেনেড হামলার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে বিশেষ সেনা প্রহরায় বাংলাদেশে এনে এক বন্ধের দিন শনিবার তাকে এনআইডি কার্ড পাসপোর্ট করে দিয়ে সন্ধ্যার ভোটে আসন ভাগাভাগি করে বিএনপি সরকারকে ক্ষমতায় বসানো হয়। এখনো ধারণা করা হয় সেনাবাহিনী তাদেরকে রক্ষা করে চলেছে। এছাড়া মন্দের ভালো হিসাবে জামাতকে ক্ষমতায় না যাতে আনতে হয় সেজন্য বিএনপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে ভারতের সমর্থন ছিল বলে জানা যায়। তো এক্ষেত্রে আওয়ামী লীগ যতদিন নিজের পায়ে না দাঁড়াবে ততদিন বিএনপিকে হয়তো সাপোর্ট দিয়ে যাবে ভারত। এমত অবস্থায় সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে এবং ভারতের সমর্থন উঠে গেলে বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বাংলাদেশের রাজনীতিতে বারবারই ভারতের দালাল, সিআইএ এর দালাল এইগুলি বলা হয়। আপনি যদি দেখেন 54 সালে যখন মুসলিম লীগ হেরে যায়, যুক্তফ্রন্ট জিতে যায়, তখন একে ফজলুল হককে বলা হয়েছিল ভারতের দালাল। 56 সালে কাগমারি সম্মেলন যখন হয় তখন পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে মৌলানা ভাসানী আসসালামু আলাইকুম বলেছিলেন, তখন ওনাকে বলা হয়েছিল ভারতের দালাল। 59 সালে সরওয়ার্দিকে বলা হয় ভারতের দালাল। 66 সালে যতক্ষণ বঙ্গবন্ধু 6 দফা দেন তখন এক ধাপ এগিয়ে যায়, বঙ্গবন্ধুকে ভারতের দালাল এবং বিচ্ছিন্নতাবাদী নেতা বলা হয়। এটা ছিল, দেখেন, যাদের যে কয়জন দেশপ্রেমিক আছে বাংলাদেশের রাজনীতিতে সবাইকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়েছে, ট্যাগিং করা হয়েছে, এবং এই ব্যাপারগুলি জামাত বিএনপি ভালো বোঝে। আপনি যে জিনিসটি বলছিলেন সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে সুজাত ভাই কিছুটা আলোকপাত করেছেন, তারেক রহমান দেশে ফিরলেন 25 তারিখে ডিসেম্বরে। তার এক সপ্তাহ আগে উনি বললেন যে আমার দেশে আসার সিদ্ধান্ত শুধু আমার একক নয়, তার মানে এখানে দেয়ার আর স্টেক হোল্ডার। এর আগের একটু পেছনে যান, ইউএস এর কয়টা প্রথম সারির পত্রিকা লিখলো জামাত ক্ষমতায় আসে, তার মানে জামাতকে ক্ষমতায়, তখন ইন্ডিয়া দেখলো যে মন্দের ভালো। এবং তারেক রহমান সাহেব যখন উনি 1/11 সরকারের কে মুচলেকা দেন এবং স্ট্যাম্পে সিগনেচার করেন, তখন এই নেগোসিয়েশনটা তাকে হেল্প করেছিল ইন্ডিয়া। এই ক্ষেত্রেও তার আসার ব্যবস্থা করেছে ইন্ডিয়ার সঙ্গে তার একটা ইয়া ছিল, কিন্তু পরবর্তীতে এখন দেখা যাচ্ছে সে ইন্ডিয়ার সেই তার যে কমিটমেন্ট ছিল সেটা রক্ষা করছে না। আর একটা জিনিস হচ্ছে যে সেনাবাহিনীর কথা, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান উনি 5 তারিখে ওনার বক্তব্য শুনে কোট করে বলছি, আমি জনগণের জানমালের দায়িত্ব নিলাম, আমার প্রতি আস্থা রাখতে পারেন, আনকোট। তো উনি জানমালের দায়িত্ব নিল, তাহলে এই যে হত্যাকাণ্ডগুলি হলো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, ওসমান আলীর বাড়ি ভাঙা হলো, যেখান থেকে আমাদের ভাষা আন্দোলনের সূতিকার, মুক্তিযুদ্ধের সূতিকাঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর পুড়িয়ে দেওয়া হলো, হাজার হাজার আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা করা হলো, খালে লাশ, বিলে লাশ। তাহলে উনি কি দায়িত্ব নিলেন? জেলের ভেতরে নুরুল মজিদ হুমায়ুনকে হত্যা করা হলো, রমেশ চন্দ্র সেনকে হত্যা করা হলো, ইঞ্জিনিয়ার মোশাররফকে হত্যা করা হলো। এই হত্যা তো চলছে, এটা থামছে না। এই যে দায়ভার,
আবার উনি এটাও বলেছিলেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে। নির্বাচন কি ডিসেম্বরে হয়েছে? হয়নি। এই বৈঠকটা হয়েছিল লন্ডনে, সেখান থেকে ডিসিশন হয়। বেগম জিয়ার নির্দেশ ছিল ডিসেম্বরে নির্বাচন হতে হবে, বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে ইউনূস, যাতে উনি থাকলে এই নির্বাচন ঠিক সময় এবং এইগুলি কোনো কিছু করতে পারতেন। আমি যতটুকু বুঝি বেগম জিয়া অনেক কিছুতে এতটাই হতেন না, যার জন্য বেগম জিয়াকে -2 ফর্মুলা এগোয় বেগম জিয়াকে হত্যা করলেন। একজন মানুষকে যখন পয়জন করা হয় তার আয়ুকাল থাকে 1 মাস থেকে 1.5 মাস। বেগম জিয়াকে ক্যান্টনমেন্টে নেওয়া হয়েছিল 19 তারিখে ডিসেম্বরের, উনি মারা গেছেন 30 তারিখে জানুয়ারির। 1.5 মাস গেছে, মিলে এবার অঙ্ক মিলান। তখনকার দেখবেন তখন ওনাকে এর আগে ভিভিআইপি পদমর্যাদা দিয়ে ওনাকে এসএসএফ দিয়ে ঘিরে ফেলা হয়। এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড ইউনূসের। তারেক রহমান আসছিল, কিন্তু সেনাবাহিনীর তখন তো তারেক রহমান ভিভিআইপি না, কারণ বঙ্গবন্ধুর এগেনস্টে কাউকে দাঁড় করাতে হবে, তার চেয়ে বড় করতে হবে, যার জন্য বঙ্গবন্ধুর পুরনো এয়ারপোর্ট থেকে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত আসতে 2.5 ঘন্টা সময় লেগেছিল। এইটাকে দেখানোর জন্য ওই সেনাবাহিনী লোকজন জড়ো করলো, সেনাবাহিনী আনলো এবং তাকে 300 ফিটে নিয়ে যাওয়া হলো, যাতে এটাকে একটু বড় করে দেখানো যায় বঙ্গবন্ধুর চেয়ে উনি বিরাট। এবং সেনাবাহিনী এটার পেছনে আছে। আর একটা জিনিস বাংলাদেশ সেনাবাহিনী যেটা চাইছে, যে পাকিস্তানি আদলে একটা অংশীদারিত্বমূলক চাচ্ছে, যে তারা সরকারের অংশীদার চায়, যাতে তাদের যখন ইচ্ছা যাকে বসাবে, যখন ইচ্ছা তাকে সরাই দিবে। আমি পাকিস্তানের একজন ব্যুরোক্রেট, একজন যে সিএসপি এবং একজন জার্নালিস্টের আলোচনা শুনছিলাম। এটা আলোচনাটা খুব বেশি দিন আগের না, ভদ্রলোক সচিব ছিলেন 98 সালে, তখন উনি বাংলাদেশ সফর করছিলেন। তখন বাংলাদেশে এসে উনি ওনার যে ব্যাচমেট ছিলেন তাকে কল করলেন, তিনি বাংলাদেশের সচিব। তো কল করার পর বললেন যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। সেটা ছিল শনিবার। বললো যে আমি তো তোমার সঙ্গে বৃহস্পতিবার দেখা করতে পারবো না। বলে কেন? বলতে আমাদের প্ল্যানিং কমিশনের মিটিং হয় এবং সেইটা স্বয়ং প্রধানমন্ত্রী সেইটা প্রিজাইড করে এবং উনি শুরু করেন, কখন শেষ করবেন আমি জানি না। তো ওই সিএসপি অফিসার দুঃখ করে বলছেন যে পাকিস্তানের রাজনীতিতে ইনক্লুডিং ইমরান খান এমন কোন নেতা আসে নাই যারা এই প্ল্যানিং কমিশনের মিটিং এ অ্যাটেন্ড করেছে। প্রিজাইড করা তো দূরের কথা, মানে প্রিজাইড করা তো দূরের কথা, অ্যাটেন্ড পর্যন্ত করেনি। আর একটা জিনিস ওনারা বলেছিলেন, যে কয়েকটা জিনিস বলেছেন, তার ভিতরে 2 নম্বর যেটা ছিল যে বাংলাদেশ সফল হয়েছিল একটাই কারণে, কারণ তারা সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে পেরেছেন। এটা সফল হয়েছিলেন 90-এর পর থেকে। কিন্তু এখনকার সেনাবাহিনী আপনি যদি দেখেন, যে একটা সময় ছিল সেনাবাহিনী ছেলে পেলে যেত, তারা স্বপ্ন দেখতো তারা রাষ্ট্রপতি হবে, যেমন জিয়াউর রহমান, যেমন এরশাদ, এরকম। ওয়াকারুজ্জামান সেনাবাহিনীতে যোগ দিয়েছেন 83 সালে। এসএসসি আমরা একই সঙ্গে একই স্কুল একই জায়গা থেকে পাশ করি। তার পরবর্তীতে উনি বিএমএ 13 লং কোর্সে যোগ দেন। আমার জানা মতে আমাদের আর একটা বন্ধু যোগ দিয়েছিল এবং তারপরে পরের ব্যাচে আমাদের আরো বন্ধু যোগ দেয়। তো তখনকার এই যে স্বপ্ন নিয়ে উনি এগিয়েছিলেন, যে উনি হয়তো কোনোদিন রাষ্ট্রপতি, সেই স্বপ্ন হয়তো বাস্তবায়ন করার চেষ্টা করছেন, যে উনি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন অথবা দেশের প্রধান হওয়ার স্বপ্ন দেখেন, যার জন্য উনি 4 তারিখে অগাস্টের 4 তারিখে উনি বঙ্গবন্ধুকে আশ্বস্ত করেছিলেন যে আপনার কোনো অসুবিধা নেই, আমরা কোন লোক, অথচ উনি লোক যাতে আসতে পারে ঢাকার দিকে সেই ব্যবস্থা করে দিয়েছিলেন এবং কিভাবে আসতে হবে, কি কি করতে হবে সব ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। সমস্ত এইগুলির সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে ওয়াকারুজ্জামান যুক্ত ছিলেন। এর বাইরেও আমি আমার আরেকটা বন্ধুর মাধ্যমে, যেটা ইনসাইড দ্য আর্মি যেটা আমি পেয়েছিলাম, যে ওনার নাম, উনি দায়িত্ব নেন জুন মাসের 19 তারিখে, সম্ভবত এরকম হয়, ভুল না করলে 23 তারিখে। তার আগে উনি একটা বৈঠক করেন, এটা ওনার নাম ঘোষণার পরে। সেইখানে 2 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, একজন হিজবুত তাহরির, একজন জামাত ইসলামের। উনি যেই দিন 5 তারিখে বললেন যে আমি জানমালের দায়িত্ব নেই, সেই দিন বললেন যে আমি আমিরে জামাতের সঙ্গে কথা বলছি। কথাটা বুঝলেন? আমিরে জামাত কারা বলে?
সেটা আপনাকে জামাত বুঝতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, জামাত ইসলামী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একটা নিষিদ্ধ দল। সেই দলের সঙ্গে উনি কিভাবে কথা বলেন? উনি তো বলতে পারতেন যে আমি মির্জা ফখরুলের সঙ্গে কথা বলছি, উনি তো বলতে পারতেন যে আমি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে, উনি সেটা বলেননি। উনি বলেছেন, জাতীয় সুতরাং এই সবকিছু যদি মিলিয়ে দেখেন যে এই ঘটনা প্রবাহের সঙ্গে সেনাবাহিনী বারবার চাইছে তাদের অংশীদারিত্ব। তারা যার জন্য সেনাবাহিনী আগে বলেছিল যে একটা নির্বাচিত সরকার আসলে তারা সরে যাবে, তারা এখন পর্যন্ত যায়নি। কেন যায়নি এবার বুঝতে পেরেছেন? এবং তারা সরবে না, তাদের তো ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার ছিল, তাহলে তারা দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়, তাহলে এগুলি কেন হয় না? 21শে আগস্টের যে ঘটনা প্রবাহ বললেন, যে 21শে আগস্টের জিয়াউর তারেক রহমানের এটার সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে তাকে কিভাবে রাতের আধারে বেল ধরে? বাংলাদেশের একটা আসেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, নির্বাচনের আইন অনুযায়ী তফসিল যখন ঘোষণা করা হবে তারপরে কেউ কোনো অবস্থায় সে কখনো ভোটার হতে পারবে না, এটা বাংলাদেশের আইন। সুজাত ভাইও জানেন, আপনিও জানেন। তাহলে তারেক রহমান কোন আইন বলে বাংলাদেশের আইন মেনে হলো, না আইন ভঙ্গ করে সে ভোটার হলো? ওনার যদি এত ইচ্ছা থাকতো তাহলে যখন লন্ডন থেকে তো উনি ন্যাশনাল আইডি নিতে পারতেন, লন্ডন থেকে উনি ভোটার হতে পারতেন, সেই অধিকার তো বাংলাদেশ সরকার দিয়েছিল। তাহলে উনি কেন হলেন? যে ব্যক্তি নিজে আইন মানে না, তার কাছ থেকে কিভাবে আপনি আইনের শাসন আশা করেন? কোনো অবস্থাতেই এটা সম্ভব না। আগে আমাকে আইন মানতে হবে, আমি যদি আইন মানি তাহলে আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, তাহলে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো। আমি আইনের শাসন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে আশা করতে পারি না যে নিজে আইন মানে না। সুতরাং এই সরকার কোনো কিছুই করেনি, আইন মানেনি। আপনার ভোট হয়েছে, আপনি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে 12.5 কোটি। যদি 50% লোক ভোট দেয়, যে পরিমাণ বুথ আছে, যে পরিমাণ পোলিং স্টেশন আছে, তাতে 2 মিনিট 9 সেকেন্ডে একটা ভোট কাস্ট হতে হবে। আপনি কি এইরকম, যদি 50%ও পড়ে, আপনি কি এরকম লাইন দেখেছেন বা এরকম হয়েছে? তাহলে 50% ভোটও পড়েনি। যেখানে তাদের ভোট অনুযায়ী 3 কোটি মানুষ না এর পক্ষে ভোট দিয়েছে, আর বাকি তো আওয়ামী লীগের 50%-এর উপরে ভোট আছে, তার মানে না বিজয়ী হয়েছে, হা বিজয়ী হয়নি। সুতরাং তারপরেও তারা দেশ বিক্রি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, আওয়ামী লীগকে নিঃস্ব করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। তারা ইলেকশনের আগে দেখেন আসাদুজ্জামানের একটা বক্তব্য শুনেন যে আমার কাছে নেওয়া হয়েছিল যে আমি বলেছি আমি কোনো একটি আদর্শকে নিষিদ্ধ করার পক্ষে না। তাহলে সেই আসাদুজ্জামানের কাছে আমার প্রশ্ন এখন যে তাহলে কেন আওয়ামী লীগের কার্যক্রম এখনো পর্যন্ত নিষিদ্ধ কেন করলেন? মির্জা ফখরুলের কাছে আমার প্রশ্ন, উনি তো বলেছেন আমি কোন রাজনৈতিক, তাহলে এবং রমেশ চন্দ্র সেনের বাড়িতে গিয়েছিলেন, তখন আওয়ামী লীগ ভোটারদের কাছে দ্বারস্থ হয়েছেন, সব জায়গায় বলেছেন আমাদেরকে ভোট দেন। এই ভোটগুলি যখন আওয়ামী লীগ দিল, আওয়ামী লীগ এইখানে আমি মনে করি যে আওয়ামী লীগের উচিত এখন আন্দোলনে দেশের মানুষকে এটা বোঝানো, এবং যারা দেশের সাধারণ মানুষের সঙ্গে কাজ করে। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বলছিলাম যে আমি জিনিসগুলো অ্যানালাইজ করে বলে দিতে পারি যে বিদ্যুৎ, জ্বালানি এবং এই ক্ষেত্রে কি কি হচ্ছে, অথবা এই যে ডিপসিতে কি হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের সাধারণ মাঠ পর্যায়ের কর্মীর কাছে পৌঁছানোর দায়িত্ব আওয়ামী লীগ, যাতে সাধারণ মানুষ জেগে উঠে আন্দোলন করে, সংগ্রাম করে। কারণ আওয়ামী লীগ যদি মাঠে থাকে, এইগুলি নিয়ে আন্দোলন করলে কোনো অবস্থায় এই সরকার টিকে থাকতে পারবে না, যার জন্য এই নির্বাহী আদেশ, যার জন্য এই জুলুম নির্যাতন। আপনি দেখেছেন যে তোফায়েল আহমেদ যেখানে যখন এই গোলাম আজম মারা যায়, তখন তো আওয়ামী লীগ এই ধরনের কাজ করেনি। আওয়ামী লীগ এই ধরনের নীতিতে বিশ্বাস করে না। একজন মানুষ মারা গেছে, তার দায়িত্ব তাকে দাফন করার দায়িত্ব তার এলাকার মানুষের, যদি একজনও না করে সমস্ত দায়ভার অন্যের উপর এসে পড়তে। সুতরাং এই কালচারে আওয়ামী লীগ বড় হয়নি। আপনি শুরুতে যেটা বলছিলাম, কখনোই বড় হয়নি। উনি বঙ্গবন্ধু ফকা চৌধুরীর বাড়িতে যাননি? গিয়েছেন? কারো চামড়া খুলে নেবেন এটা তো বলেননি, কোনোদিন বলেননি। সুতরাং শেখ হাসিনা ওটা বলেননি, কোনো অবস্থাতে বলেননি।
কিন্তু প্রতিহিংসার এটা রাজনীতি আমরা- করেছে হ্যাঁ, এবং যেটা আমরা বারবার আসবো এই আপনার কাছে এই প্রশ্নটা আমরা আসবো পরের প্রশ্নতে ধন্যবাদ। আপনার কাছে। হ্যাঁ জি, ধন্যবাদ। আমি চলে যাবো সুজাত মনসুর ভাইয়ের কাছে। সুজাত ভাই, আপনি জানেন যে গতকাল বসছেন রাজনীতিবিদ, বাংলাদেশের তৈরির ইতিহাসের সাথে জড়িত একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন, সেই জননেতা তোফায়েল আহমেদ গতকাল ইন্তেকাল করেছেন এবং ওনার সাথে বাংলাদেশের একটি ইতিহাস চলে গেল। তো উনি ইন্তেকাল করলে ওনার জানাজায় বাঁধ ভাঙা জোয়ারের মতো লোক সমাগম হয়। বিএনপির প্রশাসন এবং অঙ্গ সংগঠন, যুব দল বা ছাত্র দলকে দেখা গেছে জানাজায় লোক আসতে বাধা দিতে, এবং পুলিশকে দেখা গেছে জানাজা থেকেই নিরপরাধ লোকদেরকে, এমনকি যারা আওয়ামী লীগ করেন না এই ধরনের লোকদেরকেও জানাজা থেকে ধরে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা গেছে। তো সেখানে কয়েকবার জয় বাংলার স্লোগান শুনে বিএনপির লোকজনদেরকে ভয় পেতে দেখা গেছে এবং পুলিশকে লাঠিচার্জ করে জনগণকে ছত্রভঙ্গ করে দিতে দেখা গেছে। এমন অবস্থায় আপনি কি মনে করেন যে বিএনপি একটা জানা যায় যে ঘটনা ঘটালো, এতে আপনি কি মনে করেন যে বিএনপি ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ শক্ত অবস্থানে চলে আসছে? এরকম একটা ভয় কি বিএনপি পাচ্ছে, এই জন্যই এই ক্র্যাকডাউন? ধন্যবাদ জাবাই, মোল্লাবাই জাবাই। একটা কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ। বিএনপি তো আওয়ামী লীগকে চিনে না, জামাত আওয়ামী লীগকে চিনে না। আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে যে ভাগানো যায় না, কিনা যায় না, এমনই ট্যাবলেট ওদের মধ্যে আছে। বঙ্গবন্ধু এমনই ভাবে এই দলটি গঠন করেছেন, শত নির্যাতন নেওয়া যাবে না। কেউ আওয়ামী লীগ ইতিহাসে অনেকেই তো আওয়ামী লীগ ত্যাগ করেছেন, অনেক বড় বড় নেতা কর্মী নিয়ে যেতে পারেননি, 2 নম্বরই নিয়ে গেছেন, 1 নম্বর কাউকে নিয়ে যেতে পারেন না। 75-এর পরে মিজান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের সব সিনিয়র নেতারা গিয়েছিলেন, মন্ত্রীরা গিয়েছিলেন, অনেকেই জেলে ছিলেন, কিন্তু কিছু করতে পারে নাই। আর বিএনপির ভয়টা এই জায়গায়, এই যে জানা যায় কেন্দ্র জয় বাংলা স্লোগান হলে ওদের অত্যতা কেঁপে ওঠে। তাদের ভয়টা ওই জায়গায় তুফাইল আমাদের জানা যায় কেন, জানা যায় কেন্দ্র আওয়ামী লীগ, এই বুঝি আওয়ামী লীগ আসলো। এই যে ভয়টা, তারা তো জানে তারা কি করে ক্ষমতায় এসেছে, কি ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে, তাদের জানা আছে। সেনা, এই যে বললাম, সেনা সবকিছু কিনে এবং রাস্তার আন্দোলনে আওয়ামী লীগকে কি জিনিস সেটা বিএনপি জানে না। জামাতকে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। জামাত যতই বলুক, জামাত তো আন্দোলন করতে পারে, যেমন কমিউনিস্ট আন্দোলন করতে পারে না। ওরা গুপ্ত হতে পারে, ওরা ষড়যন্ত্র করতে পারে, প্ল্যানিং করতে পারে। রাস্তার আন্দোলনের চ্যাম্পিয়ন না তো। সুতরাং এই জায়গায় আওয়ামী লীগ ভয় পাওয়াটার কারণ হচ্ছে, আওয়ামী লীগ যদি ফিরে আসে তারিকের ফাঁসি হবে না, আওয়ামী লীগ যদি ফিরে আসে ওদের ফাঁসি হবে না, জুলাই সন্ত্রাসীদের ফাঁসি হবে না, আওয়ামী লীগ সেনাবাহিনী যে সমর্থন প্রত্যাহার করে নেয় কোনো কারণে, সেনাবাহিনী যে আজকে ঘরে চলে যায়, রাস্তায় টিকতে পারতেছে না, মানুষের ধাওয়াকে পলায় নাই বলতে, ঘরে যদি সেনাবাহিনী, পুলিশ কি কিছু করতে পারবে না? আওয়ামী লীগকে অতীতও পারে নাই, হত্যা তো কম করে নাই, এখনো করতেছে। ভয়টা তো এই জায়গায়। এই জন্যই আওয়ামী লীগ যে বঙ্গবন্ধু কন্যা এই যে ঘোষণা আমি ফিরবো, এইটা শুনেই তো অনেকের কাপড় ভিজে গিয়েছে, ভিজায় না? উনি এটা করেছেন ইচ্ছা করে, উনি ওদেরকে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার জন্য বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিয়েছেন। উনি তো বলেন আমি কালকে চলে আসবো। আপনি দেখবেন কর্মীরা উজ্জীবিত হচ্ছে, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। বঙ্গবন্ধু কন্যা আসতেছে, একটা ঘোষণা, আর ওদের মধ্যে দেখবেন আবুল তাবুল বকা শুরু হয়েছে। আজকে দেখলাম মজুমদার বলতেছে, একটা ফেসবুক দেখলাম, যদি সত্যি হয় যে 100 জনের উপরে মানুষ মারা যায় নাই, এই মজুমদার বলতেছে। এই কিচেন ক্যাবিনেট সম্পর্কে একটা বলতেছেন, আমি ছিলাম না, ওই যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, কেউ বলতেছে না, কেউ দায়িত্ব নিতে চায় না, কারণ জানে, ওরা সবাই জানে বঙ্গবন্ধু কন্যার এই ঘোষণা তো শুধু ঘোষণা না। এবং এই যে ভারতের বিষয়টা জিয়া এত চমৎকার বলেছেন, ভারত এই যে হতাশ হয়েছে তারেকের ভূমিকায়, কারণ ভারতের বোঝা উচিত ছিল, ভারতকে বলে নাই সে যে আওয়ামী লীগকে স্পেস দিবে, বলেই তো আসছে সে, বলে
অনেক কষ্ট, কিন্তু সে করবে না। তো যে আমি আগে একটু বলেছিলাম, মনস্তাত্ত্বিক ভাবে সে চাইলেই তো ভারতের সাথে তার সম্পর্ক বজায় রাখতে পারবে না। ভারত চাইলেই বিএনপি কে দিয়ে যদি তার স্বার্থ রক্ষা করতে চায়, পারবে না তো সেটা সময় লাগতে পারে। ভারত এখনো বুঝতে পারে। ভারত ওই জয়শঙ্করের কথাটা আমার এখনো মনে পড়ে। উনি বলেছিলেন বঙ্গবন্ধু কন্যার যেখানে ইচ্ছে উনি যেতে পারেন, এই ন্যারেটিভটা আমরা তৈরি করতে হবে। বঙ্গবন্ধু কিন্তু ভারতে বন্দী না, এবং তিনি সেটা বলেছেন সেই দিন। জয়শঙ্কর অনেক আগে বলেছিলেন যে বঙ্গবন্ধু তিনি যেখানে ইচ্ছে যেতে পারেন। বঙ্গবন্ধু কন্যা কিন্তু বলেছেন আমি কি করব না করব সেটা আমার বিষয়, ভারতের বিষয় না। বন্দী না তো, অতিথি। আরেকটা কথা জয়শঙ্কর বলেছিলেন, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে অভিযোগ, অন্যতম একটা অভিযোগ হচ্ছে উনি অংশগ্রহণমূলক নির্বাচন করেন নাই। অভিযোগ আমরা এবার দেখতে চাই বাংলাদেশ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ হয় কিনা। হয়েছে কি? হয়তো নাই। সুতরাং এদের ভয়টা তো আছে। প্রথমত ওরা পাকিস্তানপন্থী ভারত দেখতেছে। আরেকটা দেখবেন কিছুদিন আগে যে ভারতের যে মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়, সে কিন্তু বলেছে না না না, বিক্রম মিশ্র বলেছেন, সচিবে বলেছেন, ভারতীয় যে পররাষ্ট্র সচিব, উনি বলেছেন বাংলাদেশকে তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। অর্থাৎ সে পাকিস্তানের সাথে যাবে না আমাদের সাথে যাবে। চাইলেই তো বাংলা ভারতের সাথে আসতে পারবে। ওই যে আপনি বললেন না যে সেনাবাহিনী ভারতে, জিয়াওয়াই তো বললেন ভারত ওই যে পাকিস্তানি কায়দায় সেনাবাহিনী নেপথ্যে থাকবে, কিন্তু সে সরকার পরিচালনা করবে। যার উদাহরণ বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ওয়াকারুজ্জামান কিছুদিন আগে একটা কথা বলেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, রাজনৈতিক বক্তব্য। সে বলেছে বাংলাদেশের কোন সেনাপ্রধান এই প্রথম কোন রাজনৈতিক বক্তব্য দিল পদে থেকে যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। তার মানে কি? তারা তো এই করতেছে পাকিস্তানের মতো পিছন থেকে সরকারটা পরিচালনা করতেছে। এইটাই ওরা চেয়েছিল, যেটা বঙ্গবন্ধু কন্যা দিয়ে সম্ভব নয়, সম্ভব ছিল না। যার কারণে তারা বঙ্গবন্ধু কন্যার সাথে বঙ্গবন্ধুকে হত্যা করতে যেমন তারা কোনটাবোধ করেনি, বঙ্গবন্ধু তারপরে এক সেনাবাহিনীর একটাও কি প্রতিবাদ করেছিল? করেনি তো। মাত্র কয়েকটা লোক হত্যা করেছিল। জিয়াউর রহমান কি প্রতিবাদ করেছিল? করে নাই। খালেদ মুশাররফকে নিয়ে আমরা অনেক লাভ, আমি যাই বলুন না কেন, মুস্তাককে কর্ডন করে বঙ্গভবনে খালেদ মুশাররফ নিয়ে গেছিলেন। উনি ঢাকা ক্যান্টনমেন্টের প্রধান ছিলেন না ওই সময়। উনি কোন কথা বলেছিলেন, প্রতিবাদ করেছিলেন? করেন নাই। কেউ কিন্তু করে নাই। রসুনের গুঁড়া সবগুলার এক জায়গায়। শুধু আমরা যতই মনে করি না কেন সেনাবাহিনীকে আপনি পোলাও প্রতিদিন প্রতি বেলা যদি পোলাও খাওয়ান, সব ব্যবসাপাতি দিয়ে দেন, সেনাবাহিনী কোনোদিন আওয়ামী লীগের পক্ষে কথা বলবে না। কারণ মানসিক ভাবে সে উপনিবেশবাদী, আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতাকামী। মুক্তিযুদ্ধের সেনাবাহিনী বাধ্য হয়েছিল ওই মুক্তি সংগ্রামার্থী। জিয়াউর রহমানকে ধরে আনা হয় নাই, প্রথম শহীদ কে হয়েছিল, পুলিশ হয় নাই। মুক্তিযুদ্ধ পুলিশ শহীদ হয়েছে, এইবার জুলাই সন্ত্রাসেও পুলিশকেই হত্যা করা হয়েছে। সুতরাং আমাদেরকেই লড়তে হবে। আর বিএনপি আপনাকে স্পেস দিবে, আপনাকে জায়গা দিবে রাজনীতি করার, সে আশা করে লাভ নাই। আমার সব কথার শেষ কথা, আপনি যে প্রশ্ন করেছিলেন, আপনি আছে যে ডিপ স্টেট বা আমেরিকা যা জামাত ক্ষমতায় আসুক, এটা দীর্ঘদিনের পরিকল্পনা। আজকে যে বিএনপির আচরণ, কত নির্বাচনে জামাত চলে আসতো যদি আওয়ামী লীগ এবং ভারতের সাথে তার বিএনপি আপোষ না করতো, কিন্তু শর্ত না মানতো। কিন্তু যে আচরণ করতেছে, যেভাবে চলতেছে, আগামীতে আওয়ামী লীগকে যদি স্পেস না দেয়, যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে, তাহলে বিকল্পকে ফজলুর রহমান কিন্তু এই কথাটা বলেছেন টক শোতে, যে আপনার দ্বিতীয় কে? জামাত। আগামী নির্বাচনে না হলেও পরের জামাতকে ক্ষমতায় আনার পথ সুগম করার জন্য আজকে বিএনপি সরকারের আচরণ দেখবেন, জনবিরোধী আচরণ, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সব সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ মানুষ যাতে বলতে পারে আওয়ামী লীগ নাই, বিএনপি তো নাই, সবই তো দেখলাম। জামাত যে কথাগুলো কত নির্বাচনে বলেছিল, সবাইকে দেখলে আমাদেরকে দেখেন, মানুষ যাতে অতিষ্ঠ হয়ে জামাতকে ভোট দিয়ে দেয়, সেই পথে তারা কিন্তু অগ্রসর হচ্ছে। আমি সরি, আমাকে উঠতে হবে এখন।
না, sure, sure. আমাকে Thank you. যেতে হবে। আমাকে উঠতে হবে, আমাকে আমার এখানে বের হতে হবে। ধন্যবাদ আপনাদেরকে, জিয়া ভাইকে নিয়ে আপনি কন্টিনিউ করেন, অন্য দিন আমাকে বলবেন, আমি সময় নিয়ে থাকবো। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের জয় শেষে বাংলা, জয় চলে এসেছি, actually, সময় হয়ে কত গেছে। মিনিটে, কয় মিনিটে শেষ করবেন আপনি? না, শেষ হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে, আমরা এখন প্রোগ্রাম শেষ করি। তাইলে শেষ করেই যাই, যে আবার শেষ কথা শুনি আমি। না, থ্যাংক ইউ। না, হয়ে গেছে আপনাদের কাছে প্রশ্ন। জিয়া ভাইকে দিয়ে আমি শেষ করি তাইলে। হ্যাঁ, তো জিয়া ভাইকে আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জানাজা সংসদ ভবন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সরকারের আমলে। সেখানে তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। তিনি সাদেক হোসেন খোকার সম্পর্কে অনেক পজিটিভ কথা বলেছিলেন এবং সেখানে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা, জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা অনেকে উপস্থিত ছিলেন। এতদ সত্ত্বেও জননেতা তোফায়েল আহমেদের জানাজা শহীদ মিনার বা সংসদ ভবনে হতে দেয়নি বিএনপি সরকার, এবং জানাজাতে লোকজন আসতে বাধা দেওয়া হয়েছে। এই দ্বিচারিতা কেন বিএনপির? এটি সম্পর্কে যদি একটু আপনাকে শেষ করেন। এটা পুরো ব্যাপারটাই এর আগে বলেছি যে এই যে কালচার, এই যে প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ কখনো করেনি। আপনি যদি দেখেন যে সবুর খানের, যেটা বলছিলাম, সবুর খানের কবর তো সংসদ ভবন এলাকায়, সেটা তো কোনোদিন আওয়ামী লীগ সরায়নি বা বলেও নি। জিয়াউর রহমানের যে মাজারটা সংসদ ভবন এরিয়ায়, যে সেটা অরিজিনাল নকশার সঙ্গে মিলে না, কিন্তু এইগুলিতে আওয়ামী লীগ বলে নাই যে এখান থেকে জিয়াউর রহমানের কবরটা সরাই নিতে হবে। এই ধরনের করেনি আওয়ামী লীগ, কখনোই এই ধরনের কাজ করেনি। যেটা বলছিলাম, কোকো যখন মারা যায়, বঙ্গবন্ধু কন্যা তখন প্রধানমন্ত্রী ছুটে গেছেন, সেখানে অপদস্থ হয়েছেন, কিন্তু উনি তো বলেননি যে না আমাকে অপমান করলেন কেন। আমি এর প্রতিহিংসার রাজনীতি কখনো আওয়ামী লীগ করেনি, কিন্তু আওয়ামী লীগ অলওয়েজ মানুষকে তার সসম্মান দিয়েছে। অনেকে প্রশ্ন করে যে জিয়াউর রহমান কি আপনি বইগুলি পড়েন, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েন, সেখানে বলা হয়েছে বঙ্গবন্ধুর পক্ষে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ তো এইগুলো মুছে ফেলেনি, কোনো অবস্থায় মুছে ফেলেনি। আপনি সাদেক হোসেন খোকানা যেই মারা গেছে বিএনপির, সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দৌড়ে গেছে, সেখানে আওয়ামী লীগ চেষ্টা করেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু বিএনপি কখনোই এই ব্যাপারগুলি দেখেনি, কারণ তারা প্রতিহিংসার রাজনীতি করে, কারণ তাদের পেছনে আছে জামাত। এখন হচ্ছে যে তারা দেখাচ্ছে আমাদের ভিতরে বিভেদ, আসলে বিভেদ না, এখানে আমি আর মামু, এই বিভেদটা নেই তাদের ভেতরে। আজকে যদি আওয়ামী লীগ মাঠে থাকে, দেখবেন দুইজন এক জায়গা হয়ে গেছে আবার। সুতরাং এই প্রতিহিংসার রাজনীতি, আবার আমাদের এটা ধর্মে একটা জিনিস বলা আছে, আপনি যখন একজন মানুষ মারা যাবে, তার যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করা, তার সম্পর্কে ভালো জিনিস বলা। বেগম জিয়া মারা গেছে, কোন আওয়ামী লীগ নেতার মুখে শুনেছেন কোনো খারাপ জিনিস? শুনেননি কেন? জামাতরা বিভিন্ন ধরনের কথা বলেছে, কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেনি। আওয়ামী লীগ কখনোই বলবে না। যারা ছাত্রলীগ করে, যারা বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস করে, তারা এই ধরনের কথা বলবে না। কোন আপনি দেখেন যে তারা হুমকি দেয় তারেক রহমানকে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটা মানতেই হবে, সেটা বৈধ হোক অবৈধ, সে বাংলাদেশের প্রধান, তার প্রতি সম্মান আপনি একজন সিটিজেন হিসেবে দেখাবেন। কিন্তু তাকে হত্যা করার হুমকি কারা দেয়? এনসিপি দেয়, জামাত দেয়। সেই দেশে বাস করি আমরা, এবং তাদেরই তাবেদারিত্ব করে বিএনপি। তাহলে আপনি কোথায় যাবেন? আপনি দেখেন ভোলাতেও এরকম করা হয়েছে, যাতে মানুষজন আসতে না পারে। একজন মানুষের প্রতি যদি শ্রদ্ধা, এতে আমি মনে করি বিএনপি এখানে ভুল করছে। উচিত ছিল তোফায়েল আহমেদের সংসদ ভবনে নেওয়া, উচিত ছিল শহীদ মিনারে নেওয়া, যার এত অবদান।